ওকে, চলো দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমরা কন্টিনিউয়াস টেন্সের সাথে সকলেই অলরেডি পরিচিত যে কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের মেন ভার্বের 4 নম্বর ফর্ম থাকতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেন ভার্বের যে 4 নম্বর ফর্ম সে কখনো একাকী আসে না, সে তার একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। তো আমাদের যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নরমালি আমি কোন রকম ডেফিনিশন জানি না, ধরে নাও কোন রকম ডেফিনিশন জানি না, ডেফিনিশন ছাড়াই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো, ফার্স্ট ক্লাসটা মনে করো যে প্রথম ক্লাসে তোমাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি। তো সেক্ষেত্রে কন্টিনিউয়াস মানেই তোমার মাথায় আসবে ভার্বের 4 নম্বর ফর্ম। এবার ভার্বের 4 নম্বর ফর্ম কখনো একাকী বসতে পারে না। যেহেতু ফিউচার কন্টিনিউয়াস করছি তাই ফিউচার মানে আমাদের মাথায় ঢোকে যে সাবজেক্টের পরে একটা শ্যাল বা উইল আসে। এই শ্যাল উইল এগুলো হচ্ছে মডালস। শ্যাল উইল ক্যান মে, দেখো তোমাদেরকে আগের দিন বলেছি বা মডালস চ্যাপ্টারে বলবো, ভার্বের চ্যাপ্টারে, যে শ্যাল উইল ক্যান আর মে এই 4টে মডালস অনলি ফিউচারের সেন্সকে ইঙ্গিত করে। তার মধ্যে ফিউচার টেন্সের গঠনের কথা বললে শ্যাল বা উইল হবে, ঠিক আছে। ক্যান আর মেটা তোমার অন্য পারপাসে ব্যবহৃত হয়, সেটা মডালস এর চ্যাপ্টারে পড়বো। তাহলে আমি কি বললাম যে মডালস অনেকগুলো রয়েছে, শ্যাল উইল ক্যান মে কুড মাইট এগুলো, তাদের মধ্যে এই 4টে মডালস একমাত্র ফিউচারের সেন্স বা ফিউচারের অর্থ দেয়, ফিউচার সেন্স দেয়, ভবিষ্যতের অর্থ প্রকাশ করে। তো আমরা তাহলে ফিউচার কন্টিনিউয়াস করছি তাই সাবজেক্টের সাথে শ্যাল উইল তো হলোই। এবার আমরা এটাও জানি যে মডালস কখনো একাকী বসে না, মডালস কখনো একাকী বসে না, কারণ এর নাম হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এ সাহায্য করতে আসছে কাকে, না এই পাশে এখানে যে থাকবে সে, এখানে কি থাকবে, এখানে থাকবে ভার্বের 1 নম্বর ফর্ম। বিইবি এ নিজেই একটা ভার্বের 1 নম্বর ফর্ম। এছাড়াও এই যে ভি4 কখনো একাকী বসে না, ভি4 এর জন্য কিন্তু আমাদের একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়, এখানে বিইবি হেল্পিং ভার্বের কাজ করে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এটা হচ্ছে গঠন, যে সাবজেক্ট শ্যাল বা উইল বি প্লাস ভি4, বাস, এখানে কোনো কিছু বিশাল কিছু নেই। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস এর ডেফিনিশনটা একবার হালকা করে এখানে লিখে দিই। ডেফিনিশন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সকলেই জানি যে কোনো কাজ, ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো কাজ, কন্টিনিউয়াস মানে চলবে, এরকম কিছু বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ইঙ্গিত করে। হ্যাঁ, ফিউচারে এই 3টে যে টেন্স পড়বো সেই 3টে টেন্সের থেকে বেশি কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ, জাস্ট এক একটা টেন্স, কি বলবো, এক একটা টেন্স মিনিট 7-8 লাগবে হয়তো, বা খুব বেশি হলে 10 মিনিট। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াসের যদি সংজ্ঞা আমাদেরকে দিতে বলে, একটা প্রতীকী সংজ্ঞা আমাদের দিয়ে দিই, কি না, ভবিষ্যৎকালে কোনো কাজ, লিখে দিই, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে, হতে থাকবে, অত এখনো হয়নি, ভবিষ্যতে হতে থাকবে বা চলবে, হতে থাকবে বোঝালে, ঠিক আছে, এই টেন্স হয়। আমি আর লিখলাম না, চলতে থাকবে বা হতে থাকবে, ঠিক আছে, হতে থাকবে এটারই অর্থ কি, চলতে থাকবে, কারণ কন্টিনিউয়াস, তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কটা আমি লিখে দিই, এবং এখান থেকে একটা জিনিস পরীক্ষায় আসে সেটা বলে দেবো, বাস, এর কাহিনী খতম হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, প্রথমেই যেটা আমরা লিখবো হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ, তো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার প্রথমে আমি লিখে দিয়েছি, তৈরি করে দিয়েছি, ওটাই অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। ও ড্র হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। এবার যারা আগের দিন ক্লাস করনি তারা রেকর্ডটা দেখে নেবে, ফিউচার ইনডেফিনাইটটা পুরো বড় একটা ক্লাস হয়েছে, কারণ ওখানে অনেক কিছু বলার থাকে, ফিউচার ইনডেফিনাইট টেন্স থেকে পরীক্ষায় কমন এরর বা আদার্স কোয়েশ্চেন থাকে। তো শ্যাল কখন হয়, উইল কখন হয়, এগুলো আমরা কিন্তু ডিটেলে আলোচনা করেছি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও উইল হয়, আবার ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও শ্যাল হয়, সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও উইল হয়, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে শ্যাল হয়। তো কখন কোনটা কি ইউজ হবে আমরা কিন্তু আগের দিন দেখে নিয়েছি। একটা বি ভার্ব লাগলো, তারপর কন্টিনিউয়াস বলে ভি4, তারপর এখানে আদার ওয়ার্ডস, ঝটঝট লিখে দিই। অ্যাফার্মেটিভ গেলে এবার আসবে কি, নেগেটিভ। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা কি, না আমরা জানি যে একমাত্র ফিউচার ইনডেফিনাইট
এবং প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সের নাবাচক বা প্রশ্নবোধক করার জন্য একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, ডু, ডাজ বা ডিড এর। কিন্তু আমাদের অন্য টেন্সের অক্সিলারি ভার্ব অলরেডি থাকে, তখন সেই জন্য এদের পরে একটা নট বসিয়ে দিলেই হয়ে যাবে, ডু বা ডাজ বা ডিড আর প্রয়োজন হয় না। এখানে এটা অক্সিলারি ভার্বের কাজ করছে। এবার যা আছে তাই বাকিগুলো সেম হয়ে যাবে, V4 OW। 3 নম্বর রুল হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ গেল, ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক বাক্য তো একই কেস, প্রশ্নবোধক বাক্যে আলাদা করে ডু ডাজ এর দরকার নেই, কারণ অলরেডি এখানে হেল্পিং ভার্ব আছে। তাই আমি শ্যাল উইল কে আগে টেনে নেব, কারণ প্রশ্নবোধক করতে গেলে হেল্পিং ভার্ব কি দিয়ে বাক্য শুরু করতে হয়। তাই শ্যাল উইল আগে চলে এলো, তারপর যা যা আছে নামিয়ে দেবো। এটা হ্যাঁ বাচকের করছি তাই নটটা দিলাম না, এটা পরের স্ট্রাকচারে করব নটটা। বাস, শেষে এটা জিজ্ঞাসা চিহ্ন। 4 নম্বর যেটা আমরা করব নেগেটিভ ইন্টারোগেটিভ, নাবাচক প্রশ্নবোধক। এর আবার 3টা পার্ট আছে, তাই আমরা পরের স্লাইডে চলে যাব। তো 4 এর পার্ট আমরা জানি, নাবাচক আসবে, অর্থাৎ প্রশ্নবোধক তো নাবাচক তো বটে, প্রশ্নবোধক, তাই শ্যাল বা উইল আগে চলে আসবে। এবার আমি যদি এখানে নট দিই, তাহলে আমাকে পাশে যে সাবজেক্টটা দিতে হবে সেই সাবজেক্টটা হতে হবে নাউন, কারণ এখানে সাবজেক্ট যদি নাউন হয় নটটা তার আগে বসবে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় নটটা সাবজেক্টের পরে বসবে। একই জিনিস বারবার বারবার আমরা লিখছি। আচ্ছা, এটাতে ঠিক লেখা হয়েছে তো, বি আছে তো, বেশ ঠিক আছে। তাহলে শ্যাল বা উইল সাবজেক্ট, এই নট সাবজেক্ট, তারপর একটা বি, তারপরে V4 OW জিজ্ঞাসা চিহ্ন। সেম প্রশ্ন, শ্যাল বা উইল। এবার আমি সাবজেক্টটাকে প্রোনাউন রাখতে চাইছি, যদি প্রোনাউন হিসাবে আসে P ফর প্রোনাউন, P ফর পরে, তাই নটটাও হবে পরে। এগুলো এমন ভাবে মানে ছাত্রছাত্রীদেরকে পড়াবে তোমরা বা নিজেরা শিখবে, যাতে নিজে এরকম করে নিজে থেকে তৈরি করতে হয়, কোনো রকম কি ভুলে যাওয়ার ব্যাপার না থাকে, ভুলে গেলেও নিজে যেন তৈরি করতে পারো এমন ভাবে করানো হলো। এই কটা দিন 2 মাস ধরে টেন্সের বেসিক ক্লাস হলো। এরপরে টেন্সে যদি কারো দুর্বলতা থাকে, আর কোথাও গিয়ে আমি মনে করি আর কোথাও গিয়ে কারোর কোনো সমস্যার সমাধান হবে না, এত ডিটেলে পড়ার পরেও যদি কারো সমস্যা থাকে। সমস্যা থাকলেও ফোন করবা, কোনো লজ্জা নেই। শ্যাল বা উইল, এবার আমি সাবজেক্টটা নাউন না প্রোনাউন সেটা দেখতে চাই না, অর্থাৎ সাবজেক্ট নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে। তো আমরা তখন কি করব, নটটাকে একসাথে বসিয়ে দেবো, আর নটটাকে একসাথে বসিয়ে দিলে শ্যাল নট একসাথে হয়ে যায় শান্ট, আগের দিন বলেছি, আর উইল নট একসাথে হয়ে যায় ওন্ট। এইটা কিন্তু মাথায় রেখো। আমরা এই যে সাবজেক্টটা দেবো, এই সাবজেক্টটা নাউন না প্রোনাউন আমি দেখতে চাই না, আমার অত মাথা ব্যথা করতে চাই না, তাহলে তখন কিন্তু এই যে শ্যাল নট বা উইল নট যেগুলো হচ্ছে সেইগুলোকে আমাকে কি করতে হবে, অ্যাটাচ করে দিতে হবে। আমরা জানি শ্যাল নট, সেই শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ হবে শান্ট, SHAN''T। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখবে, অনেকে আবার ভুলভাল করে দেয়। আর উইল নটের কিন্তু ওন্ট, অনেকে এটাকে উড নট ভাবে, না এটা কিন্তু সেটা নয়। এবার যা আছে পরপর আমরা বসিয়ে দেবো, ব্যাস। আমার সাবজেক্টটা নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে, আমার কোনো আর চিন্তা নেই, কারণ আমি শ্যাল নটকে একসাথে অ্যাটাচ করে দিয়েছি কন্ট্রাক্টেড ফর্ম, উইল নটকে একসাথে অ্যাটাচ করে দিয়েছি কন্ট্রাক্টেড ফর্মে। এই হচ্ছে ব্যাপার। এইখান থেকে সি এর দাগ নিয়ে আমরা প্রায় আলোচনা করি। এই সি এর দাগটা নিয়ে অনেক সময় পরীক্ষার স্ট্রাকচার হিসেবে কিন্তু কোয়েশ্চেন দেয়। অনেকে হয়তো ভাবে স্ট্রাকচার থেকে আবার কি কোয়েশ্চেন করবো, আমরা অ্যাভয়েড করে দিই, কিন্তু হুট করে তোমাকে স্ট্রাকচার থেকেও কিন্তু এরর কারেকশন হয়ে যেতে পারে, স্ট্রাকচার থেকে শূন্যস্থান হয়ে যেতে পারে, আবার এরকম থাকতে পারে চুজ দা কারেক্ট অপশন দিয়ে 4 রকম স্ট্রাকচার দিল, তখন কিন্তু এগুলো খুব হেল্পফুল হবে। তোমাদেরকে এমন ভাবে শিখিয়ে দেওয়া হলো, আর অসুবিধা হবে না। স্ট্রাকচার হয়ে গেল। এবার যেটা আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কথা। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আর বিশাল কিছু নেই যে তোমাকে আমি পড়াবো। ফিউচার কন্টিনিউয়াস খুব ইজি একটা টেন্স, শুধু একটা কথা মাথায় রাখবে যে ভবিষ্যতের কোনো কাজ কিছুক্ষণ ধরে চলবে বা চলতে থাকবে, হ্যাঁ, এরকম বোঝালে
আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। যেমন একটা উদাহরণ যদি আমি দিই, আমরা একটা চিঠি তখন লিখতে থাকবো, উই শ্যাল বি রাইটিং আ লেটার, আমরা একটা চিঠি লিখতে থাকবো, মানে এখনো লিখিনি, কিছুক্ষণ ধরে ভবিষ্যতে লিখবে, এরকম সেন্স প্রকাশ করছে। উই শ্যাল বি রাইটিং এ লেটার, আমরা একটা চিঠি লিখতে থাকবো। তো এই হচ্ছে ব্যাপার। এটা আবার নাবাচক করলে কি হয়ে যাবে? উই শ্যাল নট বি রাইটিং এ লেটার। এটাকে যদি আমি আবার প্রশ্নবোধক করি, শ্যালটা আগে চলে আসবে, শ্যাল উই বি রাইটিং এ লেটার। একটা উদাহরণ দিয়ে সবকটা আমি দেখিয়ে দিই। এটাকে আমি যদি তোমার ইয়ে করি, কি বলে, এটা তিনটে হলো, আচ্ছা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তখন আমার কি হবে? শ্যাল উইথ শ্যাল, এটাকে আমি এরকম লিখতে পারি, শ্যাল, আচ্ছা বলো তো নটটা এইখানে দেবো না এইখানে দেবো? নটটা পরে হবে, কারণ উইটা হচ্ছে প্রোনাউন, তাই এই গোলটাকে আমি হটাবো, শ্যাল উই নট লিখবো। তো এই জিনিসগুলো ভুল হয় না যেন, শ্যাল উই নট বি রাইটিং এ লেটার। এবার আমি নটের ঝামেলাটা রাখতে চাই না, তো একসাথে নটকে লিখবো, তখন আমি কি লিখবো? শান্ট, শ্যাল নটকে একসাথে অ্যাটাচ করে দেবো, শান্ট উই বি রাইটিং এ লেটার। আমরা কি একটা চিঠি লিখতে থাকবো না, এরকম এর বাংলাগুলো। তো এই বাংলা টাংলায় মাথায় ঘামিও না, বাংলা নিয়ে বেশি মাথা ঘামালে টেন্স আবার মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, যেখানে বাংলার প্রয়োজন ভাবার সেখানে ভাবতে হবে, অবশ্যই হবে, কিন্তু সব জায়গায় বাংলা ভাবতে যেও না, কারণ বাংলা সেন্স করতে গিয়ে ইংলিশের স্ট্রাকচার কিন্তু নাও তখন মিলতে পারে, তখন আবার অস্বস্তি বোধ হবে। করছি, করিয়াছি, এই ধরনের জিনিস নিয়ে টেন্স কখনো শেখা হয় না। বেশ, এবার যেটা বলছিলাম, আমি আগে তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম অনেক আগে, সেটা এখানে সেই ধারণাটার কি রকম কোশ্চেন আসতে পারে সেটা আবার দেখায় ফিউচারে। দেখো তোমাকে এরকম দিতে পারে, শি উইল বি নোয়িং মি। বলো তো বাক্যটা ঠিক নাকি? ঠিক না হলে কোথায় ভুল আছে বা ঠিক করে বলো। এটাই ধরো দিয়ে দিল, স্যার স্যার এটা নোন হবে কেন? স্যার, বি এর পর আইএনজি বসে না। কেন বিয়ের পায় জোশ না? এতক্ষণ ধরে কি পড়লাম না, এগুলো আমরা নোয়ের নিচে? আইনজি, নোয়ের আইনজি হবে না, নোয়ের আইনজি হয়। হ্যাঁ ওইটা বলো, যে হ্যাঁ যে আমরা পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে নো, মিউট করে দাও, এই যে নো মানে চেনা, মানে মনে করো স্ট্যাটিক ভার্বের কথা কিছু বলেছিলাম, কিছু ভার্ব রয়েছে যারা যখন মানে নিজের অরিজিনাল অর্থটাকে প্রকাশ করে তখন কিন্তু তার কন্টিনিউয়াস ফর্ম হয় না, এদেরকে আমরা বলতে পারি নন কন্টিনিউয়াস ভার্ব। এই জিনিসটাকে ঘুরিয়ে বলতে পারি নন কন্টিনিউয়াস ভার্ব। কিছু ভার্ব রয়েছে যারা নন কন্টিনিউয়াস বা স্ট্যাটিক অবস্থা বোঝায়, এই জন্য এদের আইএনজি হয় না, এরা অ্যাকশন ভার্ব নয়। ঠিক আছে, স্ট্যাটিক মানে অবস্থা বোঝায়, STATIC, এখানে আই আছে। স্ট্যাটিক ভার্ব বা নন কন্টিনিউয়াস ভার্ব, এদের আমরা পড়েছিলাম, অনেকটা টাইম নিয়ে পড়েছিলাম, অনেকগুলো ভার্বের কথা বলেছিলাম। তো সেখানে কিছু ভার্ব রয়েছে যারা অরিজিনাল অর্থ যখনই প্রকাশ করবে, সেই অরিজিনাল অর্থ প্রকাশ করলে কিন্তু তাদের আইএনজি ফর্ম হবে না। কিন্তু যদি অরিজিনাল অর্থ প্রকাশ না করে, অনেক সময় এই যে হিয়ার, টেস্ট, আমি এগুলো লুক, এগুলো দিয়ে অনেক উদাহরণ দিয়েছি। এই উদাহরণগুলো দিয়ে আমি দেখিয়েছি যে অরিজিনাল অর্থ প্রকাশ করলে আইএনজি হবে না, আর অরিজিনাল ছাড়াও অন্য অর্থ এরা প্রকাশ করতে পারে, তখন কিন্তু তাদের কন্টিনিউয়াস ফর্ম হবে। একবারেই হবে না এরকম ইংরেজিতে কিছু নেই, সুতরাং এই জায়গাটাও মাথায় রাখতে হবে। তো ওটা একটা বিশাল চ্যাপ্টার নিয়ে হয়েছে আমাদের কন্টিনিউয়াস টেন্সে, যারা এখনো দেখোনি দেখে নিও, পর দেখলে কিন্তু এই টেন্সের মজাই আলাদা, জীবনে ভুলবে না এবং ক্লাসও তোমাদের ভালো লাগবে। যারা দেখছে তারা রেগুলারই দেখছে এবং করছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে ভুলটা কোথায় আছে দেখতে হবে। বলছে শি উইল বি নোয়িং মি, সে আমাকে ভবিষ্যতে সে আমাকে চিনতেই থাকবে।
এবার কি ধরনের কথা, এমনিতে সেন্স আসছে না, এবার সেন্স আসুক না আসুক বাংলা অর্থ করার প্রয়োজন নেই। নর্মাল যদি সেন্স হয়, চেনা অর্থ বা জানা অর্থ হচ্ছে নো, তার অরিজিনাল অর্থ এর আইএনজি হবে না। তাহলে কি তোমরা বলতে চাইছো এটা এইটা হবে? এবার কি বাক্যটা ঠিক হলো? না স্যার, known to me হবে না স্যার? ওটা 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 বাদ দাও, ওই নোন টু মি আমি বুঝতে পারছি, ওইটা তুমি যেটা বলতে চাচ্ছো বুঝতে পারছি, আমি টেন্সটার কথা ভাবো এখন, প্রিপোজিশনটাকে বাদ দাও। নোন নেই তো, নোনের পর তো টু হয়, কিন্তু নোন তো নেই এখানে, আর নোনটা হলে টু আসবে, সে ঠিক আছে, টুটাকে নাই বাদ দাও এখন। তো নোন হলেই কি হয়ে যাবে উত্তর, আমি সেটা বলতে চাইছি। দেখো কি হলো, বেসিক গুলো আইডিয়া গুলো কি ভুলে গেলে হবে না। কি বলেছিলাম, এখানে যদি তুমি নো দাও বাক্যটা হবে না, কারণ অনেকের মাথায় আছে যে স্যার শিখিয়েছিলেন বি ভার্বের পর ইজ আমার ওয়াজার বি বিন বিং এদের পর V3 হয়, তাহলে এখানে স্যার V3 যদি হয় তাহলে এখানে নোন করে দেন, তাহলে এখানে নোন করে দেন, তাহলে হয়ে যাবে। তাই কি বলো, এখন কি বাক্যটা হলো? আর নোন লাগালে তখন টু আসবে, এটা নয় আমি বাদই দিলাম। তো কি তারপর এটা কি হলো? হলো না, কেন হলো না বলো তো? আমি এটাও বলেছিলাম, ভালো করে শুনবে, আমি এটাও বলেছিলাম যে বি ভার্বের পর V3 হবে, ঠিক আছে, V4 হয় V3 হয়। V3 কখন হয়? যদি এই সাবজেক্টটা যদি নন ডুয়ার হয়, সাবজেক্টটা বিইং যদি নোন নন কি ডুয়ার হবে? হয়। বিইং নো কি বলি হবে? না, না না সেটাও হবে না, কেন বলি, সাবজেক্টের পর সাবজেক্টের পর বি ভার্ব এবং বি ভার্বের পর V3, ভালো করে শোনো, বি ভার্বের পর V3 তখনই হবে যদি সাবজেক্টটা নন ডুয়ার হয়। তাহলে এখানে যদি আমি নন দিই, আমি একটা একটা করে বোঝাচ্ছি, ভুলগুলো বলছি আর বোঝাচ্ছি, ঠিক আছে? তো এখানে এটা বি ভার্বের পর আমি যদি নন দিই, তাহলে আমাকে এই যে সাবজেক্টটা হতে হবে কি, নন ডুয়ার হতে হবে। আচ্ছা এখানে দেখো নন ডুয়ারের অর্থ কি, সে আমাকে চিনবে, সি উইল, যাই হোক না কেন সে আমাকে চিনবে, এরকম অর্থ আছে, তো সেই চেনা কাজটা তো সেই করবে। তো এখানে তো এই নন ডুয়ার নয়, এই সাবজেক্টটা তো ডুয়ার হয়ে গেল, ডুয়ার হলে তো হয় না। বি ভার্বের পর V3 একমাত্র সাবজেক্ট নন ডুয়ার হলে হয়, তাহলে এখানে ননটাও হবে না। এবারে স্যার তাহলে কি শুধু নো হবে, শি উইল বি নো? না, কখনোই না, বি ভার্বের পর একমাত্র, আবার বলছি এইদিকে চলে আসো, ও ফিউচার পারফেক্ট চলে এলাম, দাঁড়াও, নতুন স্লাইড নেই। বি ভার্বের পর আমি বারবার বলেছি এবং ভয়েসেও বলবো, আমার ইউটিউবে ভয়েসেও দেওয়া, ভয়েসে পুরো ক্লাস দেওয়া আছে, ওখানে সুন্দর করে বলাও আছে। কি দেওয়া আছে যে এরকম বি ভার্ব এরপর V3 হতে পারে মেন ভার্বের, আবার আইএনজি ফর্ম বা 4 নম্বর হতে পারে, ঠিক আছে? কিন্তু এই সাবজেক্টটার এই ব্যাপারটা রয়েছে, এই সাবজেক্টের ব্যাপারটা কি, যদি বি ভার্বের পর দেখে নাও, যদি বি ভার্ব কোনগুলো, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আবার একবার বলে দিচ্ছি, বি ভার্ব হচ্ছে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি পাশে, কোনো জায়গায় খামতি রাখতে চাই না, উত্তর বলতে হবে কিন্তু। ইজ, অ্যাম, আর, বি নিজেই বি ভার্ব, এগুলো হচ্ছে বি ভার্ব। তো এইগুলো যখন বাক্যে চলে আসবে, এদের পর V3 ও বসতে পারে মেন ভার্বের, আবার V4 ও বসতে পারে। এদের পর V3 তখনই বসবে যদি এই যে সাবজেক্টটা আমি লিখলাম, এই সাবজেক্টটা যদি নন ডুয়ার হয়। নন ডুয়ার মানে নিজে কাজ করতে পারবে না, ঠিক আছে? যেমন দেখো কি বলেছিলাম, ফুটবল, আমরা তো ভয়েস চেঞ্জ করি, তো ফুটবল ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ফুটবল খেলা হয়। এই যে V3, এইটা কি, এটা হচ্ছে V3, কারণ কি, এটা বি ভার্বের পর হয় V3 বসবে না V4 বসবে, তাহলে এটা তো V3, V4 তো নয়, V4 তো ভার্বের আইএনজি ফর্ম হয়। বেশ, আর একটা শর্ত কি দেখবো, বি ভার্বের পর V3 তখনই বসবে যদি এই সাবজেক্টটা হয় নন ডুয়ার। এবার দেখো ফুটবল আমার দ্বারা খেলা হয়, ফুটবল কি নিজে খেলে? ফুটবলকে আমি খেলি, ফুটবল নিজে খেলে না, তাহলে এই যে সাবজেক্টটা এখানে এসেছে, এই সাবজেক্টটা কি, নন ডুয়ার। এটা হলো, ঠিক আছে? এবার আমি বি ভার্বের পর V4 টা দেখাবো।
দেখো বি ভার্বের পর V4 কি বসবে, ঠিক তার উল্টোটা হবে। বি ভার্বের পর V4 যখন হবে সাবজেক্টটা তখন ডুয়ার হয়ে যাবে। অর্থাৎ যে বি ভার্বগুলোর কথা বললাম, এই বি ভার্বের পর V4 তখনই হবে যদি এইদিকে সাবজেক্টটা কি হয়, ডুয়ার হয়, মানে নিজে কাজ করতে পারে। যেমন দেখো আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। দেখো এখানে অ্যামটা বি ভার্ব, বি ভার্বের পর ভার্বের 4 নম্বর বসেছে। কেন বসেছে? কারণ এই সাবজেক্টটা, এই যে আমি নিজেই খেলছি ফুটবলটা, এখানে আমি হচ্ছি ডুয়ার, এই জন্য বি ডুয়ার, ভার্বের পর হ্যাঁ। V4 হলো। আর তুমি যদি এখানে আই অ্যাম প্লেড করে দাও, এখানে যদি কখনো লেখা থাকে বা এরর কারেকশন করতে দেয়, ডিরেকশন এরর বা কারেকশন, আই অ্যাম প্লেড ফুটবল যদি তুমি এরকম কখনো দেখতে পাও, কেটে দেবে, কারণ আমি নিজেই ফুটবল খেলছি, আমি ডুয়ার। তাহলে বি ভার্বের পর 3 নম্বর হবে না, বি ভার্বের পর V4 হবে। তো এই হচ্ছে ডুয়ার নন ডুয়ারের কনসেপ্ট। এবার আমরা যেই জায়গায় পড়ছিলাম সেই জায়গায় চলে আসি। ওটাতে নই হবে। দাঁড়াও, কোথায় গেল, একটু হারিয়ে গেল। এই যে শি উইল বি, নোয়িং তো হবেই না। নোয়িং কেন হবে না? নোয়িং তো কেটে দিলাম। নোয়িং কি, কারণ নোয়িংটা তো, হচ্ছে স্যার, হ্যাঁ বলো। কারণ হচ্ছে এটা কিছুক্ষণের জন্য, মানে এটা হচ্ছে টাইম বাউন্ড অ্যাকশন হয়ে যাচ্ছে। না, সে আমাকে চিনবে না, তুমি আজকে আমাকে চেনো না, তুমি ভবিষ্যতের কথা বলছি, পরের দিন বা পরের বছর বা পরের মাসে তুমি আমাকে চিনবে, তারপর থেকে তো চিনেই রাখবে, কিছুক্ষণ পর তো ভুলে হ্যাঁ, যাবে সেটা না, তো ভুলে চিনেই যাবে রাখবে। না। হ্যাঁ, না, সেই কথাই ভুলবা না। বলছি স্যার। হ্যাঁ, তাহলে 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 আইএনজি তো হবেই না। আইএনজি কখন হয়? যে জিনিসটা টেম্পোরারি হয়, তুমি তো তারপর হ্যাঁ, থেকে ওইটাই চিনেই বলছি থাকবে স্যার, আমাকে। নই হবে। নোয়িং কেন হবে? নোয়িং তো নই টেম্পোরারি নয় অ্যাকশন। স্যার, নো হবে, নো হবে। নই তাই হবে, বলো। এই কথাটা বলছি, নোয়িং নয়। ও, আচ্ছা। তো এখন ব্যাপার হচ্ছে, শোনো, এবার নো হবে। বেশ, আমি লিখি, আরেকটা স্লাইড নিই, এখানে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। দিয়ে এবার আরেকবার লিখি, দেখো নো হবে বললে, এবার নো দিয়ে লিখে দেখাই তোমাকে ব্যাপারটা কি। শি উইল বি নোয়িং, এটা ছিল, এটা ভুল বাক্যটা, নোয়িং মি এটা ছিল, এটা ভুল। এবার দেখো, আমি যদি, তুমি এখানে নোন হবে না, শি উইল বি নোন মি লিখি আমি আরেকবার, এটা হবে না। কেন হবে না বললাম, যে সিটা হচ্ছে সিটা হচ্ছে ডুয়ার, ডুয়ার হলে বি ভার্বের পর V3 হয় না, কেটে গেল। বেশ, এবার তুমি বলছো শি উইল বি নো মি, এটাও হবে না। কেন হবে না? এটা এখনো পর্যন্ত ধরতে পারলো না কেন তোমরা? আমি কি বললাম, বি ভার্বের পর কি কি থাকতে পারে, ভার্বের বি ভার্বের পর কি কি থাকতে পারে, ক নম্বর ফর্ম থাকতে পারে ভার্বের, বলো? V3 আর V4। এতক্ষণ V4, ধরে এটাই বোঝালাম। V4 তাহলে V3 আর V4 এটা, থাকতে পারে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা তো V1, তাহলে এটা তো হবে না, তাই না? তাহলে এটাও হবে না, V1 এটাও হবে না, মানে বাক্যটা ঠিক নয়। তাহলে এই বাক্যটা বি সঠিক হবে করতে না। গেলে একটাই উপায়, হ্যাঁ, এই বিটা হবে না। তখন ঠিক হলো। সঠিক উপায় হচ্ছে বি ভাবটাকে হটিয়ে দিতে হবে। সঠিক উত্তর হচ্ছে শি উইল নো মি, সে আমাকে জানবে, চিনবে। এটা হচ্ছে সঠিক উত্তর। এটা হলো। হ্যাঁ, এবার দেখো, এবার ব্যাপারটা, এবার এবার তোমরা চলে এসো নরমাল টেন্সে, ফিউচার ইনডিফিনিট আগের দিনের, দেখো মিলে যাচ্ছে। সাবজেক্ট, সাবজেক্ট পর শ্যাল বা উইল, তারপরে শ্যাল উইল অলওয়েজ একা বসে না, V1 নেয়, এই যে V1, তারপর অবজেক্ট হয়ে গেল, শি উইল নো মি। নো টু হয় না কখনো, এটা হ্যাঁ, নোন হলে টু হতো, নো এর পর টু হয় না, মাথায় রাখবে, নোন এর পর একটা টু হয়। তো এই দেখো ছোট্ট একটা জিনিস, তুমি যদি এই বেসিকটা না জানা থাকে, তুমি হয়তো বইয়ে করেছো, পড়েছো, করে দিয়ে চলে এলে বা অর্থাৎ আন্দাজে স্যার, মেরে দিয়ে এলে, ঠিক হয়ে গেল। হ্যাঁ বলো। স্ট্যাটিক যে ভার্ব গুলো আছে ওর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবেই না। না, না, কোনো কন্টিনিউয়াস টেন্সই হবে না, স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াসই হবে না। যদি হয় তাহলে দেখবা নিশ্চয়ই ও অন্য কোনো অর্থ বহন করছে, তার অরিজিনাল অর্থটাকে ত্যাগ করেছে, দেখবা। এই জন্য আমি আগের দিন অনেকটা দেখবা ওইটা নিয়ে বলেছি, অরিজিনাল অর্থ কিভাবে কি প্রকাশ করে না করে, আগের ভিডিওতে, কন্টিনিউয়াস টেন্সের ভিডিওতে পেয়ে যাবে। স্যার, এই ছিল হ্যাঁ বলো। স্যার এটা একটু বলে দিন না, আমার এটা ডিস্টার্ব করছিল এই টিচমেন্টটা, যে সি উইল নন টু, এটা আপনি বললেন, একটু বলে আচ্ছা, দিন না কাইন্ডলি। হ্যাঁ, আমি একবার বলে দিচ্ছি। আর করবা, যদি কারো কোনো, তোমরা যখনই ক্লাস করবে, ক্লাস করার আগে একবার করে 5 মিনিট আগে দেখে নেবে যে অ্যাপটা আপডেট চাইছে কিনা। অনেক সময় আপডেট না করা থাকলে ডিস্টার্ব করে, নেটওয়ার্ক ভালো থাকলেও। তো আপডেট গুলো করে নেবো, আমি বলি আর না বলি। হ্যাঁ, এবার স্যার দেখো আমার কি এটা বলছি। প্রবলেম কি বলুন তো, আপনাকে বলতে যাচ্ছি তো, তারপরে মিউট করতে পারছি না, ওই জন্য আবার বেরিয়ে গেলাম, মিউট করলাম। তুমি একবার দেখবা ইয়েতে আপডেট চাইছে কিনা, দেখো তো, অনেক সময় এরকম হয়। ঠিক আছে স্যার। এবার দেখো,
শি উইল, যেটা বলছিলাম শি উইল বি নোয়িং মি, এই প্রশ্নটা দিয়েছিলাম, এটা ভুল। কেন ভুল? বি ভার্বের পর ভি ভি ফোর তখনই হয় যে যখন সাবজেক্টটা ডুয়ার হয়। ঠিক আছে, তো এখানে দেখো সরি ডুয়ার হয়, বেশ ঠিক আছে, কিন্তু স্যার এখানে তো সাবজেক্ট নিজে চিনছে, কিন্তু কন্টিনিউয়াস টেন্স বি ভার্ব মানে এই নোয়িং এর কন্টিনিউয়াস হবে না। কেন হবে না? নো মানে চেনা বা জানা, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। চেনা বা জানা এটা কোনো কাজ করা নয়। ঠিক আছে, চেনা বা জানা কাজ করা নয়। তো যে ভার্ব গুলো অবস্থা বোঝায়, কাজ করা বোঝায় না, তাদেরকে বলা হয় স্ট্যাটিক ভার্ব বা নন কন্টিনিউয়াস ভার্ব। স্ট্যাটিক ভার্ব বা নন কন্টিনিউয়াস ভার্বের কখনো আইএনজি হয় না, এই কারণে আইএনজিটা হলো না। প্রথমে এটাকে বাদ দিয়ে দিলাম। বেশ, তাহলে স্যার অনেকে বললো তাহলে স্যার নোন হবে, নোনটাও হবে না। কেন হবে না? কারণ বি ভার্বের পর ভি3 তখনই হয় যদি সাবজেক্টটা নন ডুয়ার হয়। এখানে এই সাবজেক্টটা হচ্ছে ডুয়ার। কেন ডুয়ার? দেখো সে আমাকে চিনবে, তাহলে সে চিনবে, চেনা কাজটা তো সে করছে, এই সাবজেক্টটা, তো সে তো ডুয়ার। আর বি ভার্বের পর ভি3 তখনই হবে যদি সাবজেক্টটা নন ডুয়ার হয়। তাহলে এখানে সেই জন্য ভি3ও হলো না, কেটে গেল, কারণ সাবজেক্টটা ডুয়ার। 3 নম্বর পয়েন্ট দেখো, তাহলে স্যার নোনটা না হয়ে নো হবে না, এটাও হবে না, এটাও ভুল। কেন ভুল? তার কারণটা হচ্ছে শি উইল বি নো মি, বি ভার্বের পর হয় দুটো জিনিস, হয় হয় ভি3 না হলে ভি4। এই যে লিখেছি হয় ভি3 বা ভি4। ভি3 তখনই হবে যদি সাবজেক্টটা হয় নন ডুয়ার, আর ভি4 তখন হবে বি ভার্বের পর যদি সাবজেক্টটা হয় ডুয়ার। তাহলে এখানে এখানে বি ভার্বের পর ভি3 বা ভি4 ছাড়া অন্য কিছু হয় না বলছে, তাহলে এখানে নোটা তো ভি1, ভি1 কি করে আসবে? তাই এটাও হলো না। তাহলে সঠিক উত্তর আমাকে তখনই হবে, সঠিক উত্তর এরকম বলতে চাইছে সে আমাকে চিনবে। তাহলে সে আমাকে চিনবে ট্রান্সলেশন কি? শি উইল নো মি। এটা ভি1, ডাইরেক্ট শ্যাল বা উইল মডেলের পর ভি1 বসবে, বি ভার্বের এখানে কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে আমার ভি1 দরকার, আর বি ভার্বের পর ভি1 হয় না, তাই বি ভার্বকে হটিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার। নেক্সট, একটু ভিডিওটা রেকর্ডিংটা আবার শুনে নেবে, দেখবে আরো এর আগে এই কথাগুলো বলেছি, এই যে এই কথাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স, এখান থেকে ফিউচার কন্টিনিউয়াস থেকে টেন্স আসে না, এলেও স্ট্যাটিক ভার্বের এই প্রশ্ন আসে না, এলেও স্ট্যাটিক ভার্ব যতক্ষণ এতক্ষণ বললাম ওই জায়গাতেই আসবে। আমি প্র্যাকটিস করাবো তখন তোমরা দেখতে পাবে, আর দু একটা এলেও তখন প্র্যাকটিস সেটা ধরা পড়ে যাবে। এবার যেটা বলছিলাম আমরা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সরি ফিউচার পারফেক্ট টেন্স আছে, সরি দ্য ফিউচার পারফেক্ট টেন্স, এই জায়গাটা আমাকে অনেকক্ষণ বলতে হবে। অনেকক্ষণ বলতে মানে এখানে একটা জিনিস ক্লিয়ার করব, একটা কনসেপ্টের উপরই এটা দাঁড়িয়ে রয়েছে। আর ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনিশন তুমি যদি আমাকে বলতে চাও, তো আমি তোমাকে ডেফিনিশন একটা বলে দিচ্ছি। বাংলায় ডেফিনিশন স্যার ভেবে লাভ রেকর্ডটা নেই, হচ্ছে তো? তবুও রেকর্ড, হ্যাঁ হচ্ছে। তো দেখো দ্য ফিউচার পারফেক্ট টেন্স যেটা বলছিলাম, বলছে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, ধরো এ এটা হচ্ছে প্রেজেন্ট, বি এটা হচ্ছে ফিউচার, পাস্টকে আমি লিখলাম না। তো এই যে ফিউচার, এই ফিউচার এখান থেকে শুরু হলো, ফিউচার ধরেই নিলাম আমি, এখান থেকে ফিউচার শুরু হলো, ঠিক আছে। তো এইখানে ধরো 5টা PM, সন্ধ্যা 5টা বাজছে। তো আমি ধরো প্রেজেন্টে দাঁড়িয়ে কোনো একটা ঘটনাকে বর্ণনা করছি। তুমি ধরো কোনো একটা পড়া করছো, হ্যাঁ, কোনো একটা পড়া দিয়েছি তোমাকে টপিক, সেই টপিকটা করছো, আমি এখান থেকে বলছি যে যে 5টার মধ্যে, হ্যাঁ এখানে ধরো এই সময় বাজছে 2 PM, আমি বলছি 5টার মধ্যে তোমার টপিকটা লিখা হয়ে যাবে বা পড়া হয়ে যাবে। তো কি হচ্ছে, ভবিষ্যতে ভবিষ্যতে কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি একটা সময় বাউন্ড করে দিয়েছি, সময়টা কত? 5 PM। তো ভবিষ্যতে যদি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে এরকম আমি বোঝাতে চাই বা বোঝাই, তাহলে তখন আমাকে ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে। ঠিক আছে, আবার বলছি, প্রেজেন্টে দাঁড়িয়ে আমি ফিউচারের কোনো একটা টাইমের কথা বলছি, যে টাইমের মধ্যে কোনো একটা অ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, এরকম কিছু ইঙ্গিত দিলে আমাকে লিখতে হয় ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ডেফিনিশনটা কি দাঁড়ালো, লিখে দিই, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে
বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো আমরা উদাহরণ দিয়ে, স্ট্রাকচার দিয়ে, অনেক উদাহরণ দিয়ে বুঝবো এবং এখানে যেটা কনসেপ্ট যেটা রয়েছে যেখান থেকে প্রবলেমটা হয় সেটাও আলোচনা করব। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে আমি তৈরি করাটা শিখিয়ে দিচ্ছি ফিউচার পারফেক্টে উইদাউট তোমার মানে বা উইদাউট কি বলবো ডেফিনিশন ছাড়াই আমি কিভাবে স্ট্রাকচার তৈরি করব সেটার কথা বলছি। তো প্রথমে আমরা আসবো অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, আমরা ফিউচার মানে আমার তুমি আগে মাথায় ঢুকে নেবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, বাস। এবার শোনো ফিউচার পারফেক্ট উপরে লিখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ফিউচার মানে আমি তোমাকে কি বললাম কিভাবে তৈরি করবা, যে ফিউচার মানে তুমি আগে ছাত্রছাত্রীকে বলবে তোরা লিখে নিবি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। এবার শ্যাল কখন হয় উইল কখন হয় তোমরা তো আলাদা করে একটা ক্লাস নিয়ে তাদেরকে বলে দেবে বা তৈরি করবে। এবারে পারফেক্ট, আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম মনে আছে যে পারফেক্ট মানে, পারফেক্ট টেন্স মানে তার মধ্যে কি কি থাকতে হবে কেউ বলতে পারবে? কি ভার্ব থাকবে এরকম একটা বলো। হ্যাজ হ্যাভ প্লাস V3, হ্যাজ যেটাকে হ্যাভ আমি হ্যাড বলতে প্লাস চাই, V3। হ্যাঁ যেটাকে আমরা বলতে চাই পারফেক্ট মানে হ্যাভ ভার্ব প্লাস V3 থাকবে। শুধু V3 থাকলে অনেক সময় কি হয়, দাঁড়াও এটা আমরা ডিটেইলে আলোচনা করেছি, আরেকবার বলে দিই। অনেক সময় কি হয় অনেকে V2 বা V3 বা শুধু হ্যাভ দেখে, যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাড এ পেন, এইগুলো অনেক সময় ছেলেমেয়েরা মুখস্থ করে যে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাঁ হি হ্যাজ এ ড্রেস, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে পারফেক্ট হয় না, এগুলো কিন্তু পারফেক্ট টেন্স নয়। পারফেক্ট টেন্স তখনই হবে যখন হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্বের সাথে V3 থাকবে, তখন এই গোটাটাই মিলে পারফেক্ট টেন্স হবে। এটা মাথায় রাখবে, শুধু হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পারফেক্ট টেন্স হয় না। এই হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে V3 যখন থাকবে তখনই এই ভার্বটা পারফেক্ট টেন্সের কাজ করবে, অর্থাৎ ভার্বটাকে পারফেক্ট টেন্সে লেখা হয় তখন। ঠিক আছে, তো সেই ঠিক সেরকমই পারফেক্ট যখন বলেছি তখন এখানে আমার মাথায় আসবে শুধু V3 নয়, V3 এর আগে একটা হ্যাভ ভার্ব বসবে। এখন প্রশ্ন হচ্ছে শ্যাল উইল, শ্যাল উইল এদের সাথে কি বসে, হ্যাভ বসে না হ্যাজ বসে না হ্যাড বসে? কারণ আমি কি বললাম, আমি বললাম যে V3 এর আগে একটা হ্যাভ বা হ্যাজ প্লাস বা হ্যাড কিছু একটা থাকবে তবে পারফেক্ট টেন্স হবে। তাহলে আমার দরকার কি এখানে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ফিউচার মানেই তো শ্যাল উইল। তাহলে স্যার এখানে যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল দিলেন, এবার যে পারফেক্টটা তৈরি করবেন এখানে যে V3 দেবো তার আগে একটা হ্যাভ ভার্ব দিতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে কি দেবো? মনে রাখবে শ্যাল আর উইল এর সাথে কখনো হ্যাজও হয় না কখনো হ্যাডও হয় না, একমাত্র একটা জিনিসই হয় সেটা হচ্ছে হ্যাভ, মাথায় রাখবে। শ্যাল উইল এর সাথে সবসময় হ্যাভ হয়, হ্যাজও হয় না হ্যাডও হয় না, এটা কিন্তু মাথায় থাকবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার স্যার এটা কি একটু আগেই পাস্ট হলেও বললেন, হয়? বলো। এটা না কি পাস্ট ফিউচারে হলেও হয়? একমাত্র, পাস্ট টেন্সে না, পাস্ট না না টেন্সে হ্যাড প্লাস V3। কি পাস্ট না, বলো, আমি কি পাস্ট? ওটা নয়, যেমন শুড বা উড থাকলে। হ্যাঁ হ্যাঁ সব এক, সব এক, সব হ্যাভ, শুড হ্যাভ উড হ্যাভ, কখনো শুড হ্যাডও হয় না উড হ্যাডও হয় না, মাথায় রাখবে। তো দেখো কেন হয় না সেটা শোনো এবার, দেখো ব্যাখ্যাটা শোনো, দেখবে ব্যাখ্যাটা শুনতে পারলে বুঝতে পারলে যারা প্রথম থেকে আমার ক্লাস করছো তাদের খুব খুব দারুণ লাগবে। কেন হয় না আমি ভাবছিলাম এটা বলবো না কিন্তু বলেই দিই, যে স্যার শ্যালের সাথে, এগুলো বইয়ে পাবে না অন্য স্যাররাও বলবে না, শ্যালের সাথে হ্যাভ কেন হয়, উইলের সাথে হ্যাভ কেন হয়, শুডের সাথে উডের সাথে হ্যাভ কেন হয়? কি জানতে ইচ্ছা করছে তো, না বলবো কি বলবো না বলো? হ্যাঁ স্যার হ্যাঁ বলুন। স্যার। বলুন স্যার। দেখো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ঠিক আছে, এটা তো ফিউচার পারফেক্টের জন্যই বললাম। আর এমনি নর্মালি যদি অন্য কোনো কিছু লিখি, আমার এটা করে থাকা উচিত ছিল শুড হ্যাভ, তোমার ওটা করে থাকা উচিত ছিল উড হ্যাভ, এই ধরনের ব্যাপারগুলো কেন হয়? হ্যাজ হয় না কেন? ঠিক আছে, শ্যাল হ্যাজ এটা হয় না কেন? উইল হ্যাজ এটা হয় না কেন? শুড হ্যাড এসব হয় না কেন? তারই ব্যাখ্যা দিচ্ছে এবার। দেখো
রুল হচ্ছে আমাকে বলো তো শ্যাল, উইল, শুড, উড এই চারটার কথাই বলি। এদের নাম কি বলো, এদের নাম কি? একটু আগে বললাম, বলো তো কি নাম এরা, এরা কি নামে পরিচিত? মডাল মডাল মডেল মডাল ভার্ব। মডাল, মডেল ভার্ব। মডাল বা মডাল অক্সিলারি ভার্ব, বা সংক্ষেপে আমরা ডাক নাম হচ্ছে মডালস। মডালস এর পর যারা আগের দিন আমার ক্লাস করেছো, মানে আগের দিন বলতে অন্য ব্যাচের যে ক্লাসটা চলছে সেই ক্লাস করেছো, তারা জানো মডালস এর পর ভার্বের ক নম্বর হয় গো? 1 নম্বর। বলো। 1 নম্বর। 1 নম্বর। V1। বেশ, তাহলে এটা এই কথাটা যেন মাথায় থাকে যে আমরা বলেছিলাম শ্যাল, উইল, শুড, উড এগুলো হচ্ছে মডাল, আর মডালের পর অলওয়েজ V1 হয়। বেশ, চলো দেখি এবার। এবার আমরা যেটা জানি হ্যাভ ভার্বের যে কথাটা বললাম, হ্যাভ ভার্বের তো রূপ আছে 5টা, যে কোনো ভার্বের 5টা রূপ, V1, V2, V3, V4, V5। এবার আমাকে বলো হ্যাজটা, আগে হ্যাজের কথা বলো, হ্যাজটা মানে V5 না V1? V5। স্যার যারা V1। জানো তারা দেখো, ভালো করে শোনো, তাহলে ভালো করে শোনো। একটা কথা বলে দিই, প্রথম কথা হচ্ছে মুখস্থ রাখবে, কিভাবে বুঝবে যে কোনটা কি ভার্ব। দেখো V1 হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সরি প্লুরাল ভার্ব, V1 হচ্ছে প্লুরাল ভার্ব, আর V5 হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এই দুটো কিন্তু মনে রাখতে বলেছিলাম, মনে যদি নাও থাকে তার জন্য আমি নিজে থেকে তৈরি করে নিতে বলেছিলাম একটা কৌশল। কি কৌশল? হি আর দে কে দিয়ে। বলো তো হি এর পর কি হয়? হ্যাজ। ভালো করে শুনবে এবার, হি এর পর হয় হ্যাজ। তাহলে আমার বক্তব্য হচ্ছে নির্দিষ্ট একটা ফান্ডা আছে, ফান্ডা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তাহলে আমাকে বলো হিটা কি, হিটা সিঙ্গুলার না প্লুরাল? হিটা হচ্ছে সিঙ্গুলার, কারণ হি একজন, Singular। এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে রুল অনুযায়ী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে হ্যাজটা কি ভার্ব, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার ভার্ব। আর Singular। সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের ক নম্বর বললাম উপরে? 5 নম্বর। তার মানে হ্যাজ হচ্ছে ভার্বের 5 নম্বর ফর্ম এবং এটা সিঙ্গুলার ফর্ম। তাহলে হ্যাঁ এইখানে লিখে দিই, এইভাবে তোমরা তৈরি করে নেবে। হ্যাজ হচ্ছে V5, V5 মানে সিঙ্গুলার ভার্ব, বারবার করে বলছি, এখানে লিখে নাও। হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এবার দেখো দে হ্যাভ, হয়তো দে এর পর কখনো হ্যাজ হয় না, কেন হয় না? তার ফান্ডা হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হতে হবে প্লুরাল। তাহলে দেখো দে, দে হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, তার মানে এই যে হ্যাভ ভার্বটা এটাও প্লুরাল, কারণ রুলই তো আছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। আই শুধু বাদ দেবে, আই কে ধরবে না, আই হ্যাভ হয়, আই সিঙ্গুলার, আই অ্যাকচুয়ালি প্লুরাল সাবজেক্ট, আই কে ধরবে না, আই বাদ দিয়ে শুধু হি আর দে কে ধরে করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্ব হলে তার নাম্বারিং হয় V1, মাথায় রাখতে বলেছি, এদিকে লিখে দিচ্ছি V1 মানে প্লুরাল, তার মানে হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। বেশ, তাহলে V2 কি হবে বলো? হ্যাজ হ্যাভটা বসিয়ে দিলাম, এবারে হ্যাজ হ্যাভ এদের হ্যাড। V2 কি হবে? হ্যাড। হ্যাড। V3 হ্যাড। হ্যাড। V4, V4 মানে Having। ভার্বের, হ্যাঁ V4 মানে আমি শিখিয়েছি বহুবার বলেছি যে ভার্বের Verb 1 এর নম্বর সঙ্গে ফর্মের সাথে আইএনজি, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম কে? হ্যাভ, হ্যাভের সাথে আইএনজি হলে হবে হ্যাভিং, আর হ্যাভিং মানে শেষে ই থাকলে আইএনজি করার সময় ইটা উঠে যাবে, বানান হবে HAVING, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে তোমরা বলো রুল অনুযায়ী এই যে লিখেছি মডালস, মডালস এর সাথে রুল অনুযায়ী ভার্বের ক নম্বর বসে? ভার্বের রুল অনুযায়ী স্যার, রুল অনুযায়ী ভার্বের 1 নম্বর বসে। তাহলে বলো তো হ্যাভ ভার্ব গুলোর মধ্যে ভার্বের 1 নম্বর কে, হ্যাভ না হ্যাজ না হ্যাড, কে? হ্যাভ। হ্যাভ। তাহলে এখানে হ্যাভ কেন বসে বোঝা গেল এবার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই জন্য হ্যাভটা বসে। আবার বলে দিচ্ছি,
শ্যাল, উইল, শুড, উড এরা হচ্ছে মডাল। মডালের পরে অলওয়েজ ভি অন বসাতে হয়। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এই যে ভার্ব গুলো এদের নাম হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্ব গুলোকে আমি যদি ভেঙে নিই, পাঁচটা এদের ফর্ম তৈরি করি, তাহলে যে নিচে তৈরি করে দিলাম, এদের ভি ওয়ান হচ্ছে হ্যাভ, ভি টু হচ্ছে হ্যাড, ভি থ্রি ও হ্যাড, ভি ফোর হ্যাভিং, ভি ফাইভ হ্যাজ। এবার শ্যাল, উইল, শুড, উড এরা হচ্ছে মডাল, এরা ভি ওয়ান নেবে, তাহলে হ্যাভ ভার্বের মধ্যে ভি ওয়ান একমাত্র হচ্ছে হ্যাভ, হ্যাজ হচ্ছে ভি5 তাই হ্যাজ হয় না, হ্যাড হচ্ছে ভি2 তাই হ্যাড হয় না, হ্যাভিং হচ্ছে ভি4 তাই হ্যাভিং হয় না, একমাত্র ভি1 হচ্ছে হ্যাভ, এই কারণে হ্যাভ হয়। জানতে এগুলো? এটা জানতে তোমরা পড়ে তো এসছো এতদিন, জানা ছিল? না স্যার। তাহলে আজকের পর থেকে ছাত্রদেরকে বলবে কেন হয়, এবং তোমরাও বাকিদেরকে শেখাবে, এবং পরীক্ষাতে লাগবেই। এই দেখো, তাহলে আমাদের স্ট্রাকচার হয়ে গেল, শ্যাল উইলের পর এটা হয়ে গেল, আবার পারফেক্ট হতে গেলে ভি3 এর আগে একটা হ্যাভ ভার্ব চাই, এই দেখো হ্যাভ ভার্ব হয়ে গেল। দুই দিক থেকেই কিন্তু গঠন আমরা করে দিলাম। 2 নম্বর, এইভাবেই তৈরি হয়েছে ইংলিশ গ্রামার গুলো, এইভাবেই করা হয়েছে। কিন্তু আমরা বাংলা মিডিয়ামে পড়ি বা ইংলিশ মিডিয়ামে হয়তো অনেক জায়গায় এসব করায় না, এগুলো পড়ে আমরা এগুলো কোনো জ্ঞানই ছিল না, আমি নিজেই জানতাম না সত্যি কথা এগুলো, কারণ আমাকেও তোমাদের মতো এভাবেই পড়ে এসেছি, আমিও সব এগুলো পরে শিখতে হচ্ছে আস্তে আস্তে পড়াশোনা করে। এবার দেখো অ্যাফার্মেটিভ হয়ে গেল ফিউচার পারফেক্টে। এবার নেগেটিভটা কি করবো, একটা নট বসিয়ে দেবো, আর এখানে বলার কিছু নেই। আচ্ছা, উইলটা আগে লিখে দিলাম, ভুল করে, আগে হোক কোনো অসুবিধা নেই, শ্যাল বা উইল হলেই হলো। এবার আমাকে বলো নটটা কোথায় দেবো, হ্যাবের আগে না হ্যাবের পরে? এখানেও মজা আছে, স্ট্রাকচারটা জানতে হবে। শ্যাল হ্যাভ নট না হ্যাভের শ্যাল পরে নট হবে। হ্যাভ? স্যার এখানে হ্যাভের পরে সাবজেক্ট হবে। নাউন না এখানে প্রোনাউন দেখতে হবে না? না আমি বলি, হ্যাঁ অবশ্যই না, এই ব্যাপারটা হচ্ছে এরকম, দাঁড়াও এক মিনিট। এই যে এখানে শ্যাল, আমি বলতে চাইছি এখানে শ্যাল উইল নট হ্যাভ, না শ্যাল উইল হ্যাভ নট, এই দুটোর মধ্যে দেখতে হবে। এখানে নটটা নিয়ে ভাবনার নেই, এখানে নটটা নিয়ে হবে। এটা 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 না এটা, সেকেন্ডটা বলছো। আর কেউ কিছু বলবে? না, খবরদার না, সেকেন্ডটা ভুল, ফার্স্টটা ঠিক। কাবাব মে হাড্ডি মনে রাখবে, হ্যাঁ এই দুটোর মাঝে নট ঢুকবে, সবসময় মনে রাখবে, এটা মাথায় রাখবে কিন্তু, তাহলে ভুল হয়ে গেল। চলো, এখানে কোনো ওই সাবজেক্ট ফাবজেক্ট দেখার কোনো ব্যাপার নেই, কারণ এ তো এখানে এদিকে চলে আসছে, এইটা ঠিক আছে। স্ট্রাকচারটা মনে রাখবে, এই জায়গাটা ভুল দেয়, পরীক্ষায় দেয়ও, তো তোমাদের ভুলও হয়ে যেতে পারে, হ্যাঁ তো এই জায়গাটা হাইলাইট করে দিলাম। শ্যাল বা উইলের পর নট, তারপর হ্যাভ, তারপর ভি3, এই জায়গাটা মাথায় রাখবে। নেক্সট দেখো 3 নম্বর ইন্টারোগেটিভ। এই যে নটের ব্যাপারটা ইন্টারোগেটিভে হবে এখানে। এবার ইন্টারোগেটিভ, এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করে দিই, তাহলে ইন্টারোগেটিভ করলে আমি শ্যাল উইলটাকে আগে টেনে নেব, ঠিক আছে। এবার আমার চলে এলো সাবজেক্ট, হ্যাভ, যা আছে তাই পরপরই চলবে, শুধু ও আগে বসে যাবে। এবার নেগেটিভ ওইখানে করি, আর আসছে না বাবা, কোথায় লিখলাম, এখানে আবার নতুন স্লাইড ফোর্ডে দিয়েছি, এখানে একটা নতুন নিতেই হবে, বেশ নিয়ে নিই। তাহলে তো কত নম্বর? 4 নম্বর হবে। এবার 4 নম্বর নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখো এর আবার ফাডাঙ্গা ব্যাপারগুলো রয়েছে। আমরা প্রথমে শ্যাল উইলকে লিখে নিলাম, এরপর আমরা এখানে সাবজেক্টই দিলাম, যদি এখানে সাবজেক্ট দিই তাহলে নট যদি এখানে দিই, তাহলে আমাকে কি করতে হবে না, আমার এই এটা হতে হবে প্রোনাউন, কারণ পি ফর প্রোনাউন, পি ফর নটটা পরে, প্লাস যেগুলো রয়েছে হ্যাভ প্লাস ভি3। এবার আমি সাবজেক্টটাকে নাউন করতে চাই, সাবজেক্টটাকে নাউন করতে গেলে আমাকে
নটটাকে আগে নিতে হবে, তারপর সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে নাউন, হ্যাভ, V3 OW জিজ্ঞাসা। এসব স্ট্রাকচার নিয়ে অত চাপের নেই, তোমাদেরকে একটা দেখিয়ে দিয়েছি, এগুলো তোমরা নিজেরা তৈরি করতে পারবে পরীক্ষায় যদি উল্টো পাল্টা করে দেয়। এবার তুমি এই আরে যা কি হলো, হ্যাঁ এবার যদি দেখা যায় যে তুমি এই নটটাকে ঝামেলা পোষাতে চাইছো না, সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা, নাউন প্রোনাউনের ব্যাপারটা দেখতে চাও না, এই নাউন এই প্রোনাউন কিনা দেখতে চাও না, তাই তুমি কন্ট্রাক্টেড ফর্ম করে দেবে। আর কন্ট্রাক্টেড ফর্ম তো আমরা শিখে নিয়েছি, শ্যাল নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে শান্ট, উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন্ট, প্লাস সাবজেক্ট এ নাউন হতে পারে, এ প্রোনাউন হতে পারে, হ্যাভ V3 OW এক্সটেনশন আদার ওয়ার্ড। হ্যাঁ এই ছিল স্ট্রাকচার। এবার চলে আসি আসল জায়গাটায়, যেখানে বলছিলাম যে একটু বলার আছে। এই যে দেখো বাই প্লাস টাইম, এখানে উদাহরণও দিয়ে দেবো, বাই প্লাস টাইম দিয়ে তোমার একটা করাও হয়ে যাবে। দেখো বাই প্লাস টাইম এই ঘটনাটা আমরা দেখবা টেন্স মার্কার হিসাবে এই চ্যাপ্টারে যদি টেন্স মার্কার কিছু বলো, সেটা দেখবা একটা টেন্স মার্কারকে বেশিরভাগ হাইলাইট করা হয় বইয়ে, বাই দিস টাইম, হ্যাঁ বাই টাইম এরকম বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়, দেখবা পড়েছো তোমরা। এবার ঘটনাটা কি দেখো, একবারে অন্ধবিশ্বাসের মতো থাকলেও হবে না, এখানে বাই টাইম বা বাই দা টাইম বা বাই দিস টাইম এই ব্যাপারগুলো থাকলেও দুটো জিনিস দুরকম হতে পারে কিন্তু। তো তোমাদেরকে সতর্ক করে দিই, এই জন্যই বললাম যে এখানে একটু বোঝার আছে। শোনো এবার, এই যে বাই প্লাস টাইম, এই যে টাইম এর কথাটা আমি বলছি, দুটো ভাগে ভাগ করলাম। এই টাইমটা, এই সময়টা যেটা থাকবে এখানে, এই সময়টা পাস্টের টাইমও হতে পারে, অথবা ফিউচার টাইমকেও ইঙ্গিত করতে পারে, ফিউচারের টাইমকেও ইঙ্গিত করতে পারে। তাহলে পাস্ট আর ফিউচার তো এক কখনো হতে পারে না, তাহলে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে কখন কি হবে। এবার ভালো করে শোনো, কিন্তু যদি লিখে দিই স্টার্ট দিয়ে, যদি পাস্টের টাইমকে ইঙ্গিত করে বা ফিউচার টাইমকে ইঙ্গিত, দুটোকেই করতে পারে, কিন্তু দেখা গেল একটাই ক্লজ আছে, লিখে দিচ্ছি আমি স্টার দিয়ে, একটাই ক্লজ থাকলে, একটাই ক্লজ থাকলে এবং সেখানে বাই প্লাস টাইম মানে বাই দা টাইম, বাই দিস টাইম এগুলো, ঠিক আছে, বাই প্লাস টাইম থাকলে বা বাই 2021, মানে যে কোনো টাইম থাকতে পারে, আমি বলে দিচ্ছি কি কি থাকবে। বাই প্লাস টাইম থাকলে তোমার ফিউচার পারফেক্ট টেন্সই হবে, অন্য কিছু হবে না, ফিউচার পারফেক্ট টেন্স হবে। এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। আবার একবার বলছি, শোনো ভালো করে, বাই প্লাস টাইমের কথা আমি লিখলাম, এই টাইমটা কি কি টাইম হতে পারে আমি তোমাকে বলছি পরে। তার আগে বলে দিই, এই টাইমটা পাস্টের হতে পারে এবং ফিউচারের হতে পারে। এবার দেখা গেল যে ক্লজটা দিয়েছে একটাই ক্লজ, মানে একটাই ক্লজ, আমরা ক্লজ কিভাবে চিনবো, যে যতগুলো বাক্যে মেন ভার্ব থাকবে ততগুলো সেই বাক্যে ক্লজ থাকবে। এবার দেখা গেল একটা বাক্যে একটাই ক্লজ রয়েছে এবং সেই ক্লজে বাই প্লাস কোন একটা টাইম দেওয়া আছে, কিরকম বাই 2021, বাই 2000, সরি 21 হবে না কারণ 21 তো শেষ হয়ে গেছে, বাই 2024 মানে ফিউচারের টাইম হবে, হ্যাঁ বাই 2034, বাই 2036 এরকম করে কোনো একটা ব্যাপার, বা বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, এরকম ফিউচারে কোনো টাইমের কথা ইঙ্গিত করবে। যদি একটাই ক্লজ হয় তাহলে কিন্তু তুমি চোখ বন্ধ করে সেই ক্লজটাকে ফিউচার পারফেক্ট টেন্সেই লিখবা, মানে সেই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্সেই হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাকে। ধরো বললাম উইল কমপ্লিট, পরীক্ষায় এসেছিল এটা, মাই কম্বাইন্ড কোর্স বাই, এখানে ভাগ করতে হবে, এইখানে করে দিচ্ছি, হ্যাঁ এইখানে লিখে দিচ্ছি, দিয়ে এখানে আমি দেখাই এবার, বাই দিয়ে তোমাকে যে টাইমটা থাকবে কি থাকতে পারে কতগুলো লিখে দিই, বাই
22 চলছে তাই 23 দিলাম, ভবিষ্যতের টাইম 2024 হতে পারে, 2036 হতে পারে, বুঝতে পারছো না, ফিউচারকে ইঙ্গিত করবে যেটা এখনো আসেনি। তারপরে এখানে হতে পারে তোমার বাই দ্য এন্ড, এখনো শেষ হয়নি বছরটা, তার সেটা তো ভবিষ্যৎ। আমি যদি এই বছরের শেষে কিছু হয়, আমার ডিসেম্বর মাসে কিছু হয়, সেটাও তো ফিউচার, এখনো হয়নি মানেই ফিউচার। বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এই কথাটাও বলা থাকতে পারে। আবার তোমার এরকম থাকতে পারে বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার, পরের বছরের শেষে, বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার। তো এই টাইমগুলো থাকতে পারে, ঠিক আছে। আমি একবারে করে দিলাম, যে কোনো একটা টাইম তুমি মনে মনে ভেবে নাও। তাহলে দেখো এই বাক্য, আচ্ছা বলো তো এই বাক্যটা কটা ক্লজ আছে বলো তো আমাকে। একটাই ক্লোজ আছে। হুম, এই বাক্যে একটাই ক্লজ আছে, কারণ এই বাক্যে একটাই তোমার মেন ভার্ব রয়েছে, সেই মেন ভার্বটা হচ্ছে কমপ্লিট। তাহলে একটাই যদি বাক্যে মেন ভার্ব থাকে তাহলে সেটা একটাই ক্লজ। তাহলে আমি কি বললাম, একটা ক্লজের মধ্যে যদি বাই দিয়ে কোনো টাইমের কথা বলা থাকে, সেটা এই টাইমগুলো হোক বা এটা হোক বা এটা হোক, যাই হোক না কেন, ভবিষ্যতের ফিউচার টাইম, এইগুলো কি, এগুলো হচ্ছে ফিউচার টাইম, যেটা এখনো হয়নি হবে। ফিউচার টাইমকে যদি ইঙ্গিত করে তাহলে কিন্তু তুমি চোখ বন্ধ করে তোমাকে যে টেন্সটাই লিখতে হবে, সেই টেন্সটার নাম হচ্ছে আর কিছু নয়, সেই টেন্সের নাম হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই বাক্যটা কি ঠিক আছে বলো এবার, হ্যাঁ স্যার ঠিক এটা কি আছে। হবে? ঠিক আছে, ঠিক আছে। এই এই কি করে ফিউচার পারফেক্ট হয় এটা, এই দেখো তো, না 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 স্যার, দেখে বলো। হ্যাঁ হ্যাঁ, এটা তো উইল ফিউচার হ্যাভ ইনডেফিনাইট। কমপ্লিটেড, উইল হ্যাভ হ্যাঁ, কমপ্লিটেড। ফিউচার পারফেক্ট মানে কি, ফিউচার পারফেক্ট মানে সাবজেক্টের সাথে আমার শ্যাল বা উইল, একটু আগে স্ট্রাকচার করালাম যে, ভুলে যাচ্ছ কেন? পারফেক্ট মানে একটা কি থাকতে হবে, হ্যাভ, মানে হ্যাভ ভার্ব। এবার হ্যাভ কেন হয় শ্যাল উইলের সাথে সেটা তো বলে দিয়েছি, এবং V3 তারপর আদার ওয়ার্ড, থার্ড তাহলে ফর্ম এই থাকবে। স্ট্রাকচারটা হবে। হ্যাঁ, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে ফিউচার পারফেক্ট স্ট্রাকচার। তাহলে এটা কি করে হলো, এটা তো রয়েছে ফিউচার ইনডেফিনাইটের, তাহলে এইখানটায় গলদ আছে। বাই দিয়ে এক টাইম থাকলে, একটাই ক্লজ থাকলে একটাই টেন্স হবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স মানেই হচ্ছে তোমার শ্যাল উইলের সাথে হ্যাভ প্লাস V3। তাহলে এখানে উত্তরটা, সঠিক উত্তর হবে আই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, যাই দাও না কেন, উইল হ্যাভ দিতে পারো, জোর দিয়ে বলছো, আই উইল হ্যাভ, কমপ্লিটটাকে করে দিতে হবে কমপ্লিটেড। ডিটারমিনেশন বোঝাচ্ছে তাই না, আমি এটা করবোই। আর ডিটারমিনেশন বোঝালে আমরা আগের দিন বলেছিলাম ডিসিপিসিটির ফর্মুলা, শ্যাল না দিয়ে আর এরপর উইল দাও, এটা জোর দিয়ে বলছে, এখনো হয়নি কিন্তু জোর দিয়ে বলছে আমি করবো এটা। তো এই হচ্ছে ব্যাপার। এই পরীক্ষায় এই কোয়েশ্চেনটা ছিল। তো এটা ভালো করে লিখে নেবে এবং যা যা বললাম কথাগুলো শুনে নিজের মতো করে নোট বানিয়ে নেবে সুন্দর করে, ফিউচার পারফেক্ট নেবে। এবার চলো আর একটা ব্যাপার বলি, স্যার এবার তোমাদের প্রশ্ন হবে, স্যার আপনি যেটা লিখালেন এই যে অপরেরটা, এটা যে ফিউচার বাই প্লাস টাইম অনেক সময় পাস্ট কেও ইঙ্গিত করে, বা যদি দুটো ক্লজ থাকে, আপনি বলেন একটা ক্লজ থাকলে বাই এর পর টাইম থাকলে ফিউচার পারফেক্ট হবে, দুটো ক্লজ থাকলে কি হবে এবং পাস্টের টাইম ইঙ্গিত করলে কি হবে, সেটাই দেখাই এবার। দেখো আমি সুন্দর করে ছকের মতো করে করে দিচ্ছি। বাই দা টাইম, এই ওয়ার্ডটা ধরো আছে, প্লাস এখানে একটা ক্লজ হবে, কমা দিয়ে এখানে একটা ক্লজ হবে। ভালো করে বুঝবে, বাই দ্য টাইম নিয়ে কনফিউশন হয়, বাই দ্য টাইমেরই কথা এটা, এটা বাই দ্য টাইমেরই স্ট্রাকচার, মনে রাখবে। তাহলে এই যে বাই দ্য টাইম, এইখানটায় আমি প্রেজেন্ট ইনডিফিনাইট করব। প্রেজেন্ট ইনডিফিনাইট মানেই V1 বা ভার্বের V5 মাথায় রাখবে। প্রেজেন্ট ইনডিফিনাইট মাথায় শুধু রাখলে হবে না, ভার্বের টেন্স মানেই ভার্বের ক নম্বর হবে V1 বা V5, অনেক আলোচনা করেছি। এই দিকটা তখন হবে ফিউচার পারফেক্ট। আমি ট্রিকও বলে দেবো, চিন্তা নেই। কিন্তু দেখা গেল বাই দ্য টাইম এই ওয়ার্ডটা আছে, প্লাস এখানে যে ক্লজটা আছে, এখানে একটা ক্লজ থাকবে। তো এখানে যে ক্লজটা আছে ধরো পাস্ট ইনডেফিনাইট,
বড় বড় ক্লজ দিয়ে দিবে, তখন মানে করে কখনোই আসবে না। এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে পড়তে হবে। পাস্ট ইনডেফিনিট মানে ভার্বের কি, মেন ভার্বের 2 নম্বর ফর্ম। এবার তাহলে এখানে ফিউচার পারফেক্ট দেওয়া যাবে না, মাথায় রাখবে, এখানে হবে পাস্ট পারফেক্ট। তাই কখনো যদি কোনো বইয়ে কোনো উদাহরণ বা কিছু মুখস্থ করে রাখো যে বাই দা টাইম দেখেছিলাম, বাই দা টাইমের সাথে যে ক্লজটা ছিল সেটা প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপর ক্লজটা ছিল ফিউচার পারফেক্ট। তার মানে তুমি সেন্স দেখলা না, অর্থ দেখলা না, তুমি অন্যটাতেও দেখা গেল একটাতে পাস্ট ইনডেফিনিট দেওয়া আছে, প্রেজেন্ট নেই, তুমি এইদিকেও করে দিলে ফিউচার পারফেক্ট হবে না। যখনই বাই দা টাইমের সাথে যে ক্লজটা থাকবে সেটা V1 বা V5 এ থাকবে, মানে অপোজিট ক্লজটাকে করতে হবে ফিউচার পারফেক্ট, মাথায় রাখবে। অথবা এরকম থাকতে পারে কোন একটা ক্লজ ফিউচার পারফেক্টে আছে আর এই ক্লজটাকে তোমাকে বসাতে বলেছে, বাই দা টাইমের সাথে রিলেটেড বা যুক্ত ক্লজটাকে বসাতে বলেছে, তখন তোমাকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট। আরো একটা রুল বলে দিই, রুলটা হচ্ছে দেখো আমরা যে টাইম লাইনটা বানাই সেই টাইম লাইনে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার, আর এটা হচ্ছে পাস্ট। আমি সব রকম ভাবে তোমাদেরকে মনে রাখানোর চেষ্টা করছি। মনে রাখবে, দেখো প্রেজেন্টের সাথে সব থেকে কাছাকাছি কে, কার লিঙ্ক হাত বাড়ালেই কাকে পাবো, প্রেজেন্টের সাথে এদিকে ফিউচারকে পাবো, খুব ভালো কথা। কিন্তু পাস্ট আর ফিউচার দেখো অনেক দূরে, এই যে পাস্ট আর ফিউচার, পাস্ট আর ফিউচারের কম্বিনেশন কখনো হয় না, এটা মনে রাখবে। এইখানটা একটা বিশাল বড় একটা কথা তোমাদের বলে দিলাম, এটা মনে রাখলে অনেক কিছু ঘটে যাবে। পাস্টের সাথে ফিউচার অনেক দূরে, হাত বাড়ালে লাগাল পাচ্ছে না, অর্থাৎ পাস্টের সাথে ফিউচারের দুই দিকে দুটো কম্বিনেশন হয় না। কম্বিনেশন হয় প্রেজেন্টের সাথে অলওয়েজ ফিউচারের পাশাপাশি দুটো টেন্স, দুটোর সাথে একটা ইন্টার লিংক রয়েছে, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে। তাই একদিকে ফিউচার টেন্সে থাকলে অন্যদিকে প্রেজেন্টকে নিয়ে ভাববে, পাস্টকে নিয়ে ভাববে না। তাই ফিউচার পারফেক্ট থাকলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, বা বাই দ্য টাইমের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে অন্য ক্লজটা হবে ফিউচার পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছো। আর এইখানে যে টাইমটা দেবে, টাইম এই যে স্যার অর্থটা, আরেকবার বলো। বলেন এটা, স্যার আরেকবার বলেন বলছি এটা। বলছি দেখো আমি বলছি বাই দ্য টাইমের পর দুটো ক্লজ থাকবে, উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। By the time we reach Delhi, my sister have left for America. ঠিক এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছিল। এখানে বলবে এরর কোথায় আছে, যদি এররে না দেয় তোমাকে এইখানে শূন্যস্থান দিয়ে দেবে, এইখানটাতে শূন্যস্থান দিয়ে দেবে। কেন না, তো ওখানে এখানে ভুলটা আছে। দেখো কি ব্যাপারটা, তুমি বলতে পারবে এটা কি হবে, যারা বুঝেছো যেটুকু বলতে পারো। মাই সিস্টার উইল হবে। বেশ, দেখো এবার আমি কি বললাম রুলটা, আরেকবার এদিকে তাকাও। আমি রুলটা বললাম যে বাই দা টাইমের সাথে অ্যাটাচ যে ক্লজটা থাকবে সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে তাহলে অন্য যে ক্লজটা হবে সেই ক্লজটাকে হতে হবে ফিউচার পারফেক্ট। তাহলে এখানে কি লিখেছি দেখো, বাই দা টাইমের সাথে যে ক্লজটা লিখেছি সেই ক্লজটা দেখো কিসে আছে, দেখো এটা বাই দা টাইমের সাথে ক্লজ এটা রিচ, রিচ হচ্ছে V1, আর V1 বা V1 V5 present মানে হচ্ছে, হ্যাঁ V1 বা V5 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে এইদিকে বাই দ্য টাইমের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট থাকে, অপোজিট যে ক্লজটা আছে future মাই হবে। সিস্টার হ্যাভ লেফট, সেটা হবে ফিউচার পারফেক্ট। ফিউচার হবে, ফিউচারের আবার কি টেন্স হবে, ফিউচারের হবে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্সের রুল হচ্ছে কি, একটু আগে পড়লাম যে শ্যাল বা উইল, Will have. তার সাথে হ্যাভ, আর তার সাথে V3। তাহলে এখানে আমাকে একটা উইল বা শ্যাল আনতে হবে, মাই, তবেই ফিউচার পারফেক্ট হবে। মাই সিস্টার উইল হ্যাভ, অর্থাৎ এইখানে সঠিক হ্যাভ লেফটটা না হয়ে হবে উইল হ্যাভ লেফট। বুঝতে পারলে এবার, এটা হচ্ছে ব্যাপার। অনেক সময় Yes, sir. উইল হ্যাভ লেফটটা এদিকে দিয়ে দিবে, দিয়ে এইখানে শূন্যস্থান দিয়ে দিবে, রিচের কাছে শূন্যস্থান দিয়ে দিবে, কিংবা রিস্টটাকে এরকম করে দিবে, রিস্ট পাস্ট টেন্সে দিয়ে দিবে। তাহলে আমি কি শিখেছি যে এইদিকে ফিউচার থাকলে এইদিকে পাস্ট হবেই না, ফিউচারের সাথে পাস্টের লিংক নেই, কেটে দেবে, করে দেবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন বলে V1 হলো, এটা যদি হি থাকতো রিচেস হতো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে রিচেস হয় V5। এত ব্যাপার। বেশ, স্যার এবার বাই দ্য নিচেরটা টাইমটা বোঝাই। কি, বাই হ্যাঁ দ্য বাই দ্য টাইমটা টাইমটা কি ক্ষেত্রেই সবসময়
হ্যাঁ, থাকবে। প্রেজেন্ট ইনডিফিনাইটের সঙ্গেই যুক্ত থাকবে, তাই তো? প্রেজেন্টে থাকবে আর পাস্টে থাকতে পারে, এই যে নিচেরটা বলছে এবার পাস্টে থাকলে আবার অন্য হ্যাঁ, ক্লজটা অন্য হয়ে যাবে। হুম মানে এবার দেখো ফিউচারের সঙ্গে বাই দ্য টাইম হবে না। হবে না, এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, দুটো ক্লজ থাকলে, হ্যাঁ দুটো ক্লজ থাকলে। হ্যাঁ, হ্যাঁ। হুম। আর এটা কি মাঝে আসতে পারে বাই দ্য টাইমটা? হ্যাঁ এইদিকে দিতেই পারে, মাঝে বলতে এই সাইডে, এই সাইডে মাঝে হ্যাঁ, নয়। হ্যাঁ, হুম, হুম। চেঞ্জ এবার করার। দেখো চেঞ্জ করবে। এবার দেখো পাস ইনডেফিনাইট যদি দেখা গেল বাই দ্য টাইমের সাথে যুক্ত যে ক্লজটা, মানে এইখান থেকে এটা গোটাটা একটা ক্লজ আর এইখান থেকে এটা একটা ক্লজ, দেখা গেল এই ক্লজটাই আচ্ছা এটা পাস ইনডেফিনাইট। আচ্ছা এবার এটা বলি, এই যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এটা না, এটা লিখলাম, এখানে একটা জিনিস লিখে নেবে, যেহেতু নোট লিখছো এটা লিখবে ভবিষ্যৎ, ফিউচারের টাইম বা ভবিষ্যতের টাইম, এই ক্লজটা ইঙ্গিত করে ফিউচারের টাইমকে। প্রেজেন্ট ইনডেফিনাইট লিখছি কিন্তু ইঙ্গিত করে টাইমটাকে ফিউচারের টাইম। আর এখানে পাস্ট ইনডেফিনাইট হবে তখনই যদি এটা হয় পাস্টের টাইম, এটা লিখে রাখবা পাস্টের টাইম। এগুলো বাংলা মনে না রেখে আমি যেগুলো বলছি এগুলো মনে রাখবে, তাহলে আরো তাড়াতাড়ি হবে। তবু যদি কাউকে শেখাও সেই জন্য বলছি। তাহলে বাই দ্য টাইমের সাথে যে ক্লজটা থাকবে সেটা তুমি যদি দেখো ভি টু তে আছে, বাস কিছু দেখা দরকার না, ভি টু তে আছে, তাহলে অপোজিট যে ক্লজটা শূন্যস্থান থাকবে বা থাকবে তোমাকে দেবে এরর কারেকশন করতে, সেই ক্লজটাকে হতে হবে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট নয়, কি হতে হবে পাস্ট পারফেক্ট, মাথায় রাখবে এটা কিন্তু। তাহলে এখানে যদি ধরো এরকম থাকতো যে, লিখে দিই একটা উদাহরণ, এখানে লিখে দিই বাই দ্য টাইম ওই রিচড, ভি টু করে দিলাম, কলকাতা, মাই সিস্টার, বলো তো এখানে কি বসাবো, ওই আগেরটাকে ধরে ফর আমেরিকা, ফর ইউএসএ লিখে দিলাম, হ্যাড বলো এখানে লেফট। হ্যাড লেফট। হ্যাঁ পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে এখানে উইল হ্যাভ হবে না, শুধু হ্যাভ হবে না, পাস্ট পারফেক্ট হ্যাভ এর ভি টু হচ্ছে হ্যাড, হ্যাড প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট হ্যাড ভি টু বলছে সরি, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ হ্যাড লেফট হবে উত্তর। তাহলে এখানে লিখে নেবা মাই সিস্টার হ্যাড লেফট ফর ইউএস, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আছে, এবং ফিউচার পারফেক্টের এটা এটাই হচ্ছে এই দুটো রুল পরপর যেটা বললাম, একটা একটা এক নম্বর একটা ক্লজ দিয়ে এইটা, আর একটা দুটো ক্লজ দিয়ে। স্যার, হ্যাঁ বলো। আমার এই যে পারফেক্ট গুলো আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এইগুলোর আপনি যে ওই গ্রাফিক্স আকারে দেখিয়েছেন না, এটা একটু বুঝতে অসুবিধা হয়। তিনটে টেন্স যদি পারেন একসঙ্গে একটু দেখান না। কিরকম গ্রাফ মানে কিরকম ধরুন বুঝলাম না। একটা কাজ, আহ, ধরুন প্রেজেন্টে বলা হয় যে একটা কাজ শেষ হয়ে গেছে আচ্ছা কিন্তু তার রেস আছে, এইরকম ব্যাপারটা বোঝায় তো, ওইটা একটু একসঙ্গে ফেলে দেখান তিনটে, তাহলে সুবিধা হবে, মানে প্রেজেন্ট বুঝতে সুবিধা পারফেক্ট, হয়। পাস্ট পারফেক্ট এবং পাস্ট, ফিউচার। ফিউচার পারফেক্ট, একটা উদাহরণের মাধ্যমে কি করে আনবো ভাবতে হবে, দাঁড়াও। গ্রাফিক্সে ফেললেও হবে, আপনি যেরকম ওই লিখে লিখে করেন না, প্রেজেন্ট পাস্ট ফিউচার লিখে লিখে, ওইটা বোঝালেও হবে। দাঁড়াও একটা উদাহরণ দিয়ে যদি করানো যায়। বেশ, ফিউচার পারফেক্টের বেশ, দেখো আমি যদি প্রেজেন্ট পারফেক্টে করাই, একটা স্লাইডে হবেও না, মানে খুব বড় যায় জিনিস, এটা দেখি লম্বা করে। প্রেজেন্ট পারফেক্টে ধরো লিখলাম যে আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল, এর বাংলা হচ্ছে আমি ফুটবল খেলেছি। পাস্ট পারফেক্ট আমি লিখি, তারপর তোমার কোন জায়গাটা কি প্রবলেম হয় বলবা, তাহলে তুমি বলবা, আমি এখনো কিন্তু বুঝতে পারিনি তুমি কি বলছো, আমি একটা করে উদাহরণ দিয়ে লিখছি। পাস্ট পারফেক্টে কি হয়, আই হ্যাড প্লেড ফুটবল। এবার কিন্তু আমি একটা কথা তোমাদের পাস্ট পারফেক্ট করার সময় বলেছিলাম, যে পাস্ট পারফেক্ট টেন্সটাকে লজিক্যালি কারেক্ট করতে গেলে হ্যাঁ দুটো ক্লজ থাকতে হবে, একটা ক্লজ পাস্ট পারফেক্টে হবে আর একটা হবে সিম্পল পাস্টে। কিন্তু তুমি যদি ওইরকম ভাবে বুঝতে চাও তাহলে কিন্তু এই উদাহরণের দ্বারা হবে না। আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল, এটা হলো আই হ্যাড প্লেড ক্রিকেট, এই যে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ প্লেড ফুটবল, এটার মানে হচ্ছে আমি ক্রিকেট খেলেছি, মানে জাস্ট কয়েকটা মিনিট আগে বা কয়েক সেকেন্ড আগে বা কয়েক ঘন্টা আগে আমি খেলেছি, যার রেস এখন আমার মধ্যে
আই হ্যাড প্লেড ফুটবল মানে আমি ক্রিকেট খেলেছি ঠিকই, বাট খেলা আমার অনেক আগে হয়ে গেছে, যা এখন বর্তমান নেই। অনেকটা আগেকার কথা বলছে, অতীতে কোন এক সময়কার কথা বলছে যে আমি ক্রিকেট সেই সময় খেলেছি। আমি বলেছিলাম না একটা কথা তোমাদেরকে বলেছিলাম, দেখবা ডেফিনিশন এরকম যে পাস্ট পারফেক্ট টেন্সটাকে লজিক্যালি যদি তুমি বুঝতে চাও, এই জন্য অসুবিধা হয়েছে হয়তো, লজিক্যালি যদি বুঝতে চাও, লজিক্যালি যদি কারেক্ট করতে চাও, লজিক্যালি কারেক্ট করতে গেলে পাস্ট পারফেক্ট টেন্স তখনই বুঝতে পারবা দুটো ক্লজ আনতে হবে। দুটো ক্লজ এনে তোমাকে ওই ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল ওই ব্যাপারটা বিফোর এবং আফটার লাগিয়ে করতে হবে, তবে লজিক্যালি কারেক্ট হবে। তা না হলে কিন্তু বুঝতে পারবে না। তার মানে এই যে এটা লিখেছে এটা ভুল তা নয়, এটা একটা নর্মাল ব্যাপার হলো। লজিক্যালি যদি তুমি বুঝতে চাও, কারেক্ট করতে চাও, তাহলে তোমাকে কিন্তু দুটো ক্লজ এনে বুঝতে হবে। আর ফিউচার পারফেক্টের ব্যাপারটা কি? ফিউচার পারফেক্টের ব্যাপারটা ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে থাকবে এরকম বোঝালে, যে আই উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে থাকবো। হ্যাঁ, আমি ফুটবল খেলে থাকবো, আমি খেলিনি এখনো, খেলে থাকবো। অর্থাৎ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ফিউচার পারফেক্ট এর কোনো ভূমিকাই হয় না। ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের এই যে স্ট্রাকচার দুটো বললাম না, এই দুটো স্ট্রাকচার ছাড়া অন্য জায়গায় কোনো কাজেই আসে না। এর অর্থ বুঝতে গেলে মাথায় ঢুকবে না যে আমি ভবিষ্যতে খেলে থাকবো, এটা কেন বললো? এরকম তো বলতে পারতো যে আমি ভবিষ্যতে ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল টুমরো। কখনো কেউ বলে না দেখবা যে আই উইল হ্যাভ প্লেড ফুটবল, যে একটা টাইম, কখনোই বলে না। একমাত্র ফিউচার পারফেক্টে কারেক্ট করতে গেলে তোমাকে কি করতে হবে, একটা টাইম আনতে হবে এখানে, যে আই উইল হ্যাভ প্লেড ফুটবল বাই 5 PM টুমরো, আমি আগামীকাল 5টার মধ্যে ফুটবল খেলে থাকবো। তবে একটু কারেক্ট দেখো ভালো লাগছে। আর যদি নর্মালি লিখো আমি ফুটবল খেলে থাকবো, তাহলে কিন্তু ফিউচার পারফেক্ট না করাই ভালো। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, এটা করাই ভালো। বুঝতে পেরেছো? তো এখানে এটা নিয়ে আর ইয়ে করো না, তাহলে মাথা যেটুকু বুঝেছো তারপর উপর দিয়ে চলে যাবে। আর যদি আরো কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে ঠিক বলো, আছে। আর আমি পরে আবার ভেবে বলবো। এই মুহূর্তে যতটুকু মাথায় এলো আমি বললাম। বেশ, ওকে একটা স্যার। টেন্স পড়ে রয়েছে, তাড়াতাড়ি শেষ করে দিই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা খুব তাড়াতাড়ি কন্টিনিউয়াসের মতো শেষ হয়ে যাবে। এখান থেকে কোয়েশ্চেন আসে না, এখান থেকে শুধু একটা স্ট্রাকচার বলবো, স্ট্রাকচারটা মনে রাখবে। কারণ এই স্ট্রাকচারের ভুলটাই আমি দেখেছিলাম পরীক্ষায় দু একবার দিয়েছিল। দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি ডেফিনিশন জানতে চাও, তাহলে তার ডেফিনিশন এটা হবে যে এই টেন্স গুলো কাজেই লাগে না। মডার্ন ইংলিশে এই টেন্স গুলো কাজেই লাগে না। এবার করাচ্ছি বলে লিখে দিচ্ছি, দেখবা এই টেন্স গুলো নিয়ে অতটা কিছু বলা থাকে না বইয়ে। ভবিষ্যতে বা ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে, কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে। বুঝতে পারছো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানেই চলা বোঝাবে। তো ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে, আগেটা কি ছিল, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ হবে। আর এর ডেফিনিশন কি হবে, যেহেতু কন্টিনিউয়াস আছে তাই চলতে থাকবে। ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর স্ট্রাকচার গুলো বলে দিই, আর একটা কথা বলবো, শেষ হয়ে যাবে ক্লাস। স্ট্রাকচার চট করে বলি। অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস, আমরা জানি যে ফিউচার পারফেক্ট মানেই আমাকে আনতে হবে শ্যাল বা উইল, তার সাথে হ্যাভ। আর যেহেতু কন্টিনিউয়াস, যেহেতু আইএনজি ভি ফর একাকে আসে না, একটা বি ভার্বের দরকার হয়, তাই এখানে বি ভার্ব হিসাবে লাগবে বিন। কারণ হ্যাভ হ্যাজ অলওয়েজ বি ভার্ব নাই, বিন। হ্যাঁ, হ্যাভ বি হয় না, হ্যাভ ইজ হয় না, হ্যাভ উইল হয়, কিছু হয় না। হ্যাভ এর সাথে একমাত্র হেল্পিং বি ভার্ব হয় বিন। আমি যখন ভার্বের চ্যাপ্টার পড়াবো তোমাদের, এই যে দেখো এখানে এই বাক্যে দেখো কটা ভার্ব এলো, দেখো একটা জিনিস খেয়াল করে, এই বাক্যে কটা ভার্ব এলো। এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব। প্রতিটা ভার্বের এক একটা ভূমিকা রয়েছে, কেউ হেল্পিং ভার্ব, কেউ সাপোর্টিং ভার্ব, কেউ মেন ভার্ব। আমি কিন্তু ভার্বের চ্যাপ্টারে একটা দুর্দান্ত ক্লাস নেবো এর উপর, যে একসাথে তিনটে চারটে করে ভার্ব এলে কোনটা হেল্পিং কোনটা সাপোর্টিং। হ্যাঁ, হেল্পিং সাপোর্টিং যদিও কাছাকাছি, একই অর্থ ধরতে গেলে, তবুও এর মধ্যে একটা নাম আমি নামকরণ করা যায়, হায়ার এই বইগুলোতে থাকে। তো পরে আমি বলবো ভার্বের চ্যাপ্টারে। অ্যাফার্মেটিভ হলো নেগেটিভ, কিছুই না, একটা নট লাগিয়ে দাও। শুধু নটটা আমাকে বসাতে হবে, এটা শুধু মাথায় রাখবা। এখানে ভুলটা হয়ে যায় নটটাকে নিয়ে অনেকের। স্টপ। 3 নম্বর ইন্ট্রোগেটিভ,
ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে শ্যাল উইলটাকে আগে টানিয়ে নিতে হবে, টেনে নাও। V4 OW। এটা বাকি থাকলো নেগেটিভ ইন্টারোগেটিভ, করে দিই নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখো এগুলো কি বলবো, উইল, শ্যাল, কোথায় গেল, উইল শ্যাল। এবার আমি এই যে সাবজেক্টটা লিখবো, এই সাবজেক্টটা প্রোনাউন যদি হয়, নট করছি তো না, তাহলে নটটা আগে হবে, নেগেটিভ হ্যাভ বিন V4 OW চিহ্ন, বি দিয়ে উইল, এগুলো লাগে না, পরীক্ষায় আসে না এগুলো। হ্যাঁ, পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভূমিকা পাবে না, এলে এক জায়গায় আসবে, আমি বলে দেবো। এটাকে একসাথে করলে কি হবে, ওন্ট, শান্ট, সাবজেক্ট, হ্যাভ বিন V4 OW চিহ্ন। এবার এসো যে জায়গাটা বলবো বলছিলাম, একটা জিনিস একদম স্টার দিয়ে লিখে নেবে যে এই টেন্সে, ঠিক আছে, এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এর প্রয়োগ হয় না। সিন্স এর প্রয়োগ হয় না, এটা মাথায় রাখবে, এখানে এররে দিয়ে দেয়। কোন বইয়ে কি লেখা আছে না আছে, বা আমি যেটা বলছি সেটা করবে। কি করবে দেখো, মনে রাখবে সবসময় সিন্স এর প্রয়োগটা, মানে ফিউচারে যদি কখনো ফিউচার টাইম হিসাবে দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু লিখবে না ফিউচার টাইমে কিন্তু সিন্স এর প্রয়োগ হবে না। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি করে হবে, তাই না, এখানেও হবে না। যেমন তাহলে এর স্ট্রাকচার ধর যদি এরকম থাকবে, সাবজেক্ট প্লাস উইল শ্যাল, তারপর তোমার হ্যাভ বিন V4 কোনো অবজেক্ট কিছু থাকলো, তারপরে এই জায়গাটা মাথায় রাখবে সিন্স বা ফর দিচ্ছি আমি, কেটে দেবো আবার, দিয়ে কোনো টাইম থাকবে এখানে, এই স্ট্রাকচারে দেবে। তো তোমরা কি করবে, কখনো সিন্স হবে না, তাহলে এখানে কি হবে, সিন্সটা কেটে দিয়ে আমি সিন্স ফর দুটোকেই কেটে দিলাম, যে নতুন করে লিখে দিচ্ছি, এদের পরিবর্তে হবে ফ্রম আর ফর, ফ্রম বা ফর, যখন যে অর্থটা প্রকাশিত হবে তখন সেটা করবে। শুধু মনে রাখবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বা ফিউচার টাইমের ক্ষেত্রে সিন্স এর প্রয়োগ হয় না, এটা একটু মাথায় রাখবে, তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই, আই উইল হ্যাভ বিন ওয়েটিং, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো বা করতে থাকবো, ঠিক আছে, I will have been waiting for you dash 2 years, এরকম দেওয়া আছে। তো এখানে উত্তর হবে for 2 years। মাথায় রাখবে, মানে কখনো
সিন্স এর অর্থ মানে মাথায় আনবে না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার টাইমকে ইঙ্গিত করলে। তো এই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ, যে আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করব, কোথাও 2 ঘন্টা ধরে অপেক্ষা করব, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের টেন্স কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, একদম পাক্কা বলা যেতে পারে 2 মাস তো বটেই আমাদের টেন্স কিন্তু লাগলো, 2 মাসে এবার যতগুলো ক্লাস হয়। এবার আমরা টেন্সের সাথে রিলেটেড কোন চ্যাপ্টার, আচ্ছা এটা অফ করি।